গুমের সাথে জড়িত অভিযুক্তদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক। আমি একজন সাক্ষী হিসেবে আমি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা এই ক্যান্টনমেন্টের ভিতর থেকেই ওয়ারেন্ট থাকার পরও প্রায় 13 জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন। সেই ক্যান্টনমেন্টে তারা ভিতরে অবস্থান করছেন। তারা কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা আমরা বাহিরে থেকে বুঝতে পারছি না। ক্যান্টনমেন্টের ভিতরে গণমাধ্যম কর্মীদের অবাধ যাওয়া আসার সুযোগ করা যাবে না, এই আশঙ্কা, এই যে স্বচ্ছতার অভাব, এটি উদ্বেগজনক। হঠাৎ করে আইনঙ্গন থেকে নির্বাচনের মাঠে কেমন অনুভূতি আপনার? প্রথমত হচ্ছে আমি এই দায়বদ্ধতা থেকে আইনাঙ্গন থেকে নির্বাচনে বা রাজনীতির মাঠে সক্রিয় হয়েছি যে দেখুন, আমরা যে চেতনা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, যতই সংস্কার করি, যতই সংশোধন করি, যদি রাজনীতি পরিশোধিত না হয়, যদি রাজনীতিবিদদের মন মানসিকতা পরিবর্তন না হয়, যদি রাজনৈতিক ধারা নতুন করে বা ঢেলে সাজানো না যায়, তাহলে এইসব সংস্কার এবং নতুন আইন এগুলো শুধু কাগজের উপর ছাপই থাকবে, বেশি কিছু হবে না। এবং আরেকজনকে বলা যায় আর কিছু নিজের চেষ্টা করা যায়। যেহেতু আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন এই রাজনীতির ধারাকে পরিবর্তন করে মানুষের খেদমত করার চেষ্টা করব। তো নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পেয়েছি যে অনেক প্রচারণা চালাচ্ছেন, তো কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমার মানুষের কাছে যাচ্ছি, সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি আমরা নারী ভোটারদের কাছ থেকে। দ্বিতীয়ত আমরা এরপরই আমরা সাড়া পাচ্ছি তরুণদের কাছ থেকে, বিশেষ করে যারা এখন পর্যন্ত আগে কখনো ভোট দেয়নি। তৃতীয়ত আমরা সাড়া পাচ্ছি শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ, যারা নিজেদেরকে বঞ্চিত সে মনে করছেন। তারা মনে করছেন যে এই যে সমাজ ব্যবস্থা, এই যে অর্থনৈতিক সিস্টেম, তারা বঞ্চিত হচ্ছেন। এবং তারা আমাদের ভিতরে, বিশেষ করে জামায়াতের নেতৃবৃন্দের সাথে কথা বলে তারা এই আশা পোষণ করেন যে জামায়াতের হাত দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আমি মনে করি যে জুলাই এতগুলো শহীদ, যাদের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য তারা জীবন দেয়নি। তারা আমূল পরিবর্তন চান, তারা নতুন ধারা রাজনীতি চান, নতুন বাংলাদেশ চান। এবং মানুষ এই পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে রয়েছে এবং জামায়াতের কাছে তারা আশা করছে যে এই পরিবর্তন জামায়াত এবং তাদের নেতৃত্বাধীন জোটের হাত দিয়ে সেটা হবে ইনশাআল্লাহ। আপনার নির্বাচনী এরিয়ার, আপনার নির্বাচনী প্রতিপক্ষ মায়ের ডাকের আপা, তো ওনার ভাই এখনো ঘুম আছেন, ব্যাপারটা কেমন হলো না? এই ব্যাপারটা নিয়ে আপনি যদি কিছু বলেন। প্রথমত আমি এটাকে ইতিবাচক দিক হিসেবে দেখি। আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি গুমের শিকার একটি ভুক্তভোগী পরিবারকে মূল্যায়ন করেছেন ঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ আসনে। এটি একটি নতুন এবং চমৎকার সিদ্ধান্ত। আমি বিশেষ করি যে এই গত ফ্যাসিস্টে আমরা যারা ভুক্তভোগী ছিলেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা আরও অনেকে বিএনপিতে এখন মনোনয়ন প্রত্যাশী। আমি আহ্বান জানাবো তাদের সবাইকে যেন আমার বোন সানজিদা ইসলাম তুলির মতো মূল্যায়ন করা হয়। আমার দ্বিতীয়ত আহ্বান থাকবে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতি, যে আমার বোন সানজিদা ইসলাম তুলি যে পরিমাণ সোচ্চার ফ্যাসিবাদের বিচারের ব্যাপারে, যে পরিমাণ আপোষহীন মানবতা বিরোধী বিচারে তাদের শাস্তির ব্যাপারে সানজিদা ইসলাম তুলিকে মনোনয়নের মাধ্যমে এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল এই ফ্যাসিবাদের বিচার এবং তাদের শাস্তির ব্যাপারে ঠিক ততটাই আপোষহীন থাকবে আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আমি বিশ্বাস করি এর মাধ্যমে একটি নতুন ধারার রাজনীতি শুরু হবে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে কিন্তু শত্রুতা থাকবে না, প্রতিযোগিতা থাকবে, সহিংসতা থাকবে না। আমাদের প্রতিযোগিতা থাকবে মানুষকে সেবা করার ব্যাপারে, আমাদের প্রতিযোগিতা থাকবে কে কত সৃজনশীল উপায়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারে। আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। এরকম দুজন মানুষ প্রতিদ্বন্দ্বিতা করা কি এটা কি ঠিক কিনা? আমি যেটা বললাম, আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখি। আমার বোন সানজিদা ইসলাম তুলি, সুমন ভাইয়ের পরিবার, তারা ফ্যাসিবাদের ব্যাপারে আপোষহীন ছিলেন, তারা সক্রিয় ছিলেন এবং আমরা আশাবাদী যে তাদের এই রাজনীতিতে উত্থান এবং প্রধান এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে তাদের এই মূল্যায়নের কারণে তাদের এই ফ্যাসিবাদ বিরোধী অবস্থান
কেন্দ্রীয়ভাবে প্রতিফলিত হয় বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। আপনি দীর্ঘ সময় ঘুম ছিলেন, এই ঘুমের জন্য প্রধানত কাকে দায়ী করবেন? আমি প্রথমত তাদেরকে দায়ী করব যারা মনে করেন যে মানুষকে যে কোনো উপায় ক্ষমতা ধরে রাখা তাদের জন্য বৈধ, এবং আমি বিশ্বাস করি তাদের ভিতরে নীতি নৈতিকতা না থাকার কারণে তারা এই কাজটা করেছে। আমি কোনো বিশেষ দলের নাম বলবো না, যাদের ভিতরে নীতি নৈতিকতা নাই তারা ক্ষমতার জন্য যা খুশি তাই করতে পারে। গত 16 বছর আমরা ফ্যাসিবাদ যে দেখেছি তা আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন জোটের মাধ্যমে হয়েছে, কিন্তু আমাদের আশঙ্কা যদি রাজনীতিতে নীতি নির্ভর এবং যোগ্যতা ও মেধাবী ভিত্তিক নেতৃত্ব না ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। সুতরাং আমি আহ্বান জানাবো এই 16 বছরের অভিজ্ঞতা থেকে আমরা যেন জাতি হিসেবে শিক্ষা গ্রহণ করি, আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসুক তার জন্য আমরা আশা করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ফিরে আসা জাতিকে আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে শেখাবে বলে বিশ্বাস করি। ফ্যাসিবাদ আমাদেরকে গুম করে চলে এই আশা নিয়ে যে আমরা মানুষের স্মৃতি থেকে মুছে যাব, আমাদেরকে বাংলাদেশের মানুষ ভুলে যাবে, আমাদের আবার রাজনীতিতে সক্রিয় হওয়াই ফ্যাসিবাদের বুকে পদচিহ্ন হয়ে দেওয়ার মতো। এবং আমাদের এইটা প্রমাণ করে যে কোনো অধিপত্য শক্তি, কোনো শক্তিধারী ব্যক্তি বা দল সহিংসতার মাধ্যমে কাউকে নির্মূল করতে পারে না। পরবর্তীকালীন সরকারের মেয়াদে কি বিচার পাবেন বলে মনে করেন? আমি আশাবাদী। সবাই মনে করতো যে কোনোদিন এত ক্ষমতাধর ব্যক্তি যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে কেউ ধরার শক্তি বাংলাদেশের ভিতরে নাই। অনেকে বলেছিল যে গুম কমিশন সৃষ্টি হয়েছে কিন্তু তারা কোনো কাজ করতে পারবে না, ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিয়োগ হয়েছে কিন্তু তারা কোনো কাজ করতে পারবে না। তারা একটি নিরপেক্ষ গুম কমিশনের নিরপেক্ষ রিপোর্ট দিয়েছে, সেই ভিত্তিতে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউটর টিম অভিযোগ দায়ের করেছে, সেই ভিত্তিতে গ্রেফতার হয়েছে। এই সব কিছুর ব্যাপারেই সমাজের একটি বড় অংশ সন্ধিহান ছিল। এইগুলো যখন হয়েছে বাকিটিও হয় বলে আমি বিশ্বাস ইনশাআল্লাহ। গুমের জন্য সরকারের কাছে আপনি কোনো ক্ষতিপূরণ চেয়েছেন কিনা অথবা চাবেন কিনা? আমি একটি কথা আরও বলা দরকার, সেটা হচ্ছে যে এই গুমের সাথে জড়িত অভিযুক্তদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখা হয়েছে, এটা খুবই উদ্বেগজনক। আমি একজন সাক্ষী হিসেবে আমি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা এই ক্যান্টনমেন্টের ভিতর থেকেই এসব ওয়ারেন্ট থাকার পরও প্রায় 13 জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন। সেই ক্যান্টনমেন্টে তারা ভিতরে অবস্থান করছেন। তারা কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। ক্যান্টনমেন্টের ভিতরে গণমাধ্যম কর্মীদের অবাধ যাওয়া আসার সুযোগ করা যাবে না, এই আশঙ্কা, এই যে স্বচ্ছতার অভাব, এটি উদ্বেগজনক। আর আমি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাবো, উনি গুমের ব্যাপারে যথেষ্ট সচেতন। আমি আহ্বান করব যে গুমের শিকার যে ভুক্তভোগী পরিবার রয়েছেন তাদের পুনর্বাসনের জন্য একটি কমিশন গঠন করবেন। বিশেষ করে গুমের শিকার একটি বড় অংশ ছাত্র অবস্থায় গুম হয়েছিলেন। তাদের এই মানসিক ট্রমার কারণে তারা পড়াশোনা শেষ করতে পারেনি, তাদের এখনও ডিগ্রি নেই, তারা কোনো চাকরি পাচ্ছে না। যারা একটু ব্যবসা চেষ্টা করছে, সামাজিক প্রতিকূল পরিবেশের কারণে মানুষের মধ্যে এখনও ভয় বিদ্যমান, যখন জানতে পারে তারা গুমের শিকার, তাদের সাথে কেউ ব্যবসা করতে পারছে না। এমন অনেক ফ্যামিলি যাদের প্রিয়জনকে তারা এখনও ফিরে পায়নি, তারা একটি ভালো বাসা ভাড়া নিতে পারে না যখন জানতে পারে এরা ভুক্তভোগী পরিবার। আমি আহ্বান করব অবিলম্বে তাদের ক্ষতিপূরণের জন্য সরকার এগিয়ে আসবেন, এবং আমি হয়তো দৃষ্টি স্থাপন করার জন্য আইনি প্রক্রিয়া শুরু করতেও পারি। এটা বিবেচনাধীন রয়েছে বিষয়টা। আপনার বাবা জনাব মীর কাসেম আলীর বিরুদ্ধে যে রায়ের মাধ্যমে আপনার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিনা? আমরা অপেক্ষা আছি এটিএম আজহার সাহেবের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ব্যাপারে। আমরা সেখানে দেখব যে কোন যুক্তির ভিত্তিতে আজহার সাহেবকে খালাস দেওয়া হলো। সংক্ষিপ্ত রায় দেখেছি, তাতে আমরা আশাবাদী সেখানে যে যুক্তিতর্ক থাকবে সে একই যুক্তিতর্কে আমাদের পিতারও বেকসুর খালাসের সুযোগ তৈরি হবে। আমরা তার পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে
এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।